স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে বেড়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ। গেল বছরে একই সময়ের তুলনায় তা বেড়েছে প্রায় 6%-এর মতো। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবসা বাণিজ্যের গতি ফিরে আসায় আমদানির পরিমাণ বেড়েছে। আজ আমরা আলোচনা করব মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ এবং বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব ইফতেখার হোসেন এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে পরিসংখ্যানে দেখছি আমরা যে প্রথম প্রান্ত থেকে এবছর অর্থ বছরের মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে। স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে একটা সচলতা বা বৃদ্ধি পেয়েছে আমরা বলতেই পারি। আপনার কি মনে হয়, আপনি কি এই বৃদ্ধিকে কীভাবে দেখছেন আসলে? আমি আপনাকে যদি অন্যভাবে বলি, সেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাকর্ড অ্যালায়েন্স কাজ করছে গত এক বছর ধরে, এবং তারা আমাদের উপরে বিভিন্ন মেশিনারিজ ইম্পোর্ট করার জন্য ইম্পোজ করতেছে। সেখানে ইলেকট্রিক্যাল বার আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, লট অফ মেশিনারিজ দে আর ইম্পোর্টিং, অ্যান্ড দ্যাট মেশিন উই হ্যাভ টু ইম্পোর্ট। আমাদেরকে এটা বাধ্যতামূলকভাবে আনতে হবে। সেই মেশিনারিজগুলো কিন্তু আসতেছে এই মুহূর্তে, এবং সেগুলো ফ্যাক্টরির জন্য ইমিডিয়েট প্রয়োজন। আপনি যদি বলেন যে প্রোডাকশনের জন্য মেশিনারিজ আসছে, সেই জায়গায় কিন্তু আমি আপনার সঙ্গে একমত না। কারণ আমাদের কাছে পুরানো প্রোডাকশনের যে মেশিনারি এসেছে সেটা রিপ্লেসমেন্ট হয়তো আসছে না, তার গ্যাস পাচ্ছি না আমরা, তার ইলেকট্রিসিটির সমস্যা, সেগুলা নিয়ে আমি নতুন মেশিনারিজ নিয়ে ইনভেস্টমেন্ট করব, সেই আশা করাটা এখনো সময় আসে নাই সেই জায়গায়। আমি যেটা দেখতেছি সেটা হলো এই মেশিনারিজগুলো ইম্পোর্ট হচ্ছে অনলি ফর আওয়ার বিএমআরই। আমাদের বিএমআরির জন্য এই জিনিসগুলো আসতেছে, এবং আমরা যেহেতু নতুন একটা প্রান্তিকে যাচ্ছি, কমপ্লায়েন্স করতে যাচ্ছি, সেই কমপ্লায়েন্স ইস্যুতে অনেক মেশিনারিজ আসতেছে, সেই কারণে মেশিনারিজ ইম্পোর্টটা কিছুটা বেড়েছে। কিন্তু সত্যিকার অর্থে মূলধনী বিনিয়োগ বাড়ছে, এই কথার সাথে আপনি একমত নন? সেভাবে একমত। আমি ওনার সাথে একমত এবং দ্বিমত দুটাই পোষণ করি। প্রথম কথা হচ্ছে, উনি এটা ঠিকই বলেছেন যে মেশিনারিজটা আসার একটা বড় জায়গা হচ্ছে আমাদের যেখানে বিল্ডিং সেফটি বা কমপ্লায়েন্সের জায়গাগুলোতে। এবং আপনি জানেন যে এবছরের বাজেটে কিন্তু অর্থমন্ত্রী এই যে কমপ্লায়েন্সের জন্য যেসব সরঞ্জাম, সেখানেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যেটা আমরা আনার ক্ষেত্রে যেটা পজিটিভ একটা উদ্যোগ আমাদের কমপ্লায়েন্সের জন্য। তো পাশাপাশি আমি বলতে চাই যে এটা মানে একটা উৎপাদন বাড়ার ক্ষেত্রে বা মূলধনী যন্ত্রপাতি আমরা যখন বলি, মূলধনী যন্ত্রপাতিটা কেবলমাত্র যে উৎপাদনের যন্ত্রপাতি হতে হবে সেটাই উৎপাদন বাড়ায় তা নয়। কারণ এই কমপ্লায়েন্ট ফ্যাক্টরি যখন হবে, কমপ্লায়েন্স যখন আমরা করব, সেই কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হবার একটা বড় কারণ একটা তো হচ্ছে যে বায়ারদের চাপে আমরা করছি, বাট কারণ আরেকটা যেটা সুফল আমরা আশা করি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি থেকে, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়া। যিনি শ্রমিক এবং মালিকের প্রোডাক্টিভিটি বাড়া, সেই প্রোডাক্টিভিটি যখন বাড়ে সেটা থেকে কিন্তু আয় বা রপ্তানি বাড়ার একটা সুযোগ তৈরি হয়। সেই ইফেক্টটা হয়তো একটু লং টার্মে দেখা যায়, বাট আমি মনে করি যে এই যে একটা উদ্যোগ শুরু হয়েছে, এইটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় পজিটিভ সিগন্যাল দিবে। আর যদি কারণ হিসেবে বলেন যে ব্যবসা বাড়ছে বলে মূলধনী যন্ত্রপাতি আসছে কিনা, সেই অর্থে ব্যবসা বাড়ার জন্য হয়তো মূলধনী যন্ত্রপাতি আসলে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। কিন্তু আরো যদি আমরা অন্য সেক্টরগুলো দেখি, যদিও গার্মেন্টসে আমার 80% রপ্তানি আয় আসছে, কিন্তু আমরা যদি বিশেষ করে অ্যাগ্রো প্রসেসিং এর খাতটাকে আমরা দেখি, সেখানে কিন্তু অনেক নতুন নতুন খাত যুক্ত হচ্ছে, এবং সেই জায়গায় মেশিনারিজের প্রয়োজন হচ্ছে। এছাড়াও আমাদের কিছু হাইটেক, যেখানে এমনকি প্লেন বা এই ধরনের যন্ত্রপাতি, সেগুলোও কিন্তু আসছে। কাজে ওই যে নতুন নতুন খাত যেখানে, সেখানে কিন্তু নতুন মেশিনারিজের আমদানি হচ্ছে। কিন্তু উনি রাইটলি বলেছেন যে গার্মেন্টসে মূলত যেটা আমাদের প্রধান রপ্তানি খাত, সেটার জন্য যে ক্যাপিটাল মেশিনারিগুলো আসছে সেটা হচ্ছে যে সরাসরি উৎপাদনের জন্য নয়, বাট বিল্ডিং সেফটির জন্য যে যন্ত্রপাতিগুলো, আমি মনে করি যে সেগুলো ভবিষ্যতের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ধন্যবাদ। কারণ আমরা দেখছিলাম যে আমাদের পরিসংখ্যানে যে চামড়া শিল্প, পাট শিল্প, ফার্মাসিউটিক্যালস, খেলনা, এইসব ক্ষেত্রেও বেশ কিছু মূলধনী যন্ত্র আমদানি হয়েছে, সেটা পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি। সেটা যারা ইফতেখার, আপনার কাছে জানতে চাচ্ছি, কেন্দ্রীয় ব্যাংক বলছে যে চলতি বছরের শুরু থেকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়ে যাওয়ার কারণে মূলধনী যন্ত্রপাতি আসলে বৃদ্ধি আসছে এবং তুলনামূলক এটা বৃদ্ধি পেয়েছে। সেইখানে কিছু রুলস এবং রেগুলেশনস সহজ করা হয়েছে, এটা কি কোনো ভূমিকা রাখছে কিনা আসলে? আমি আজকে আসার পূর্বে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেই রিপোর্ট, সেটা কিন্তু দেখেছি, কিন্তু সেখানে কিন্তু ইলাবোরেটলি উনি কোনো জায়গায় বলেননি
যে কি কি কারণে কি কি জিনিস আসছে। এবং আমি আরো একটা জিনিস আপনাকে বলি, আমি কিন্তু আজ গতকালকে আপনার আসার আগে আমি ইনভেস্টমেন্ট বোর্ডেরও কাগজপত্র দেখেছি, সেখানেও আমি কিন্তু কোনো কাগজপত্র পাইনি। তাহলে আমি আপনার সঙ্গে কথা বলার আগে আমি তো বুঝতে পারতেছি না যে কিভাবে বলবো আমি যে জিনিসটা সঠিক, কোন জায়গায় সঠিক আছে। আমি কিন্তু সেই জিনিসটা সত্যিকার অর্থেই জানি না, কারণ আমি অনেক কাগজপত্র খুঁজে বের করতে পারিনি। ইভেন চিটাগং পোর্টে যে মেশিনারিজ ইম্পোর্ট হচ্ছে সেইটার যে ডাটা, সেই ডাটাতেও কিন্তু কোনো ক্লিয়ার নেই। তাহলে আমি কিভাবে জানবো যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য আমাকে তো কিছু পেপার ওয়ার্ক লাগবে। অবশ্যই। যেমন আপা যেমন গবেষণা করে, আপা হয়তো যুদ্ধ করে জিনিসগুলো বের করতে পারেন, আমি তো গবেষণা করি না, আমি ব্যবসা করি। আমি ব্যবসা করতে যে প্রতিকূলতা দেখি, ধরেন আমি কিছুদিন আগে পিবি ফেয়ারে গিয়েছিলাম, যেটা প্রিমিয়ার ভিশন বলে, সেই ফেয়ারে এশিয়ানরা যায় না জেনারেলি। আমি এশিয়ান হিসেবে গিয়েছি দেখার জন্য যে কি হয় এখানে। সেখানে আমি গিয়ে দেখলাম আমার কম্পিটিটিভ কান্ট্রি চায়না, সেখানে তাদের স্টল দিয়েছে, বাট দি স্টল ইজ রানিং বাই দ্য বার্সেলোনা গার্ল। সো সে কিভাবে মার্কেটিং করতেছে তার জিনিস, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আমার তরফ থেকে সেই জিনিস দেখছি না। আসেন এবার আমি কেনিয়াতে গিয়েছিলাম দেখার জন্য যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কি অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল স্কয়ার, তার কোনো প্রোডাক্ট কেনিয়ার কোনো মেইন সিটিতে, আরবান সিটিতে বিক্রি হয় না, সমস্ত রুরাল সিটিতে বিক্রি হয়। আচ্ছা, কারণটা কি? কারণ এটার জন্য যে R&D দরকার সেটা আমাদের নেই। পৃথিবীর সব দেশ অন্যান্য দেশে তার মাল বিক্রি করার জন্য একটা ইনভেস্টমেন্ট করে। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়া কিন্তু ইনভেস্ট করতেছে তার R&D-তে, বিভিন্ন দেশের R&D-তে ইনভেস্ট করতেছে। আপনাকে সেই জায়গায় যেতে হবে। সেই জন্য বাংলাদেশকে বাংলাদেশ ব্যাংকে আরো এগিয়ে আসতে হবে, যাতে করে টাকাটা বাইরে নেওয়া যায়। বাংলাদেশ প্রথম প্রতিবন্ধকতা যেটা, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে $10,000 নিতে হলে যেই পরিমাণ কাঠখড় পোহাতে হয়, সেটা বহু কঠিন কাজ। আমার কাছে যেটা মনে হয় যে আমি ওই কথায় ফিরে যাই, প্রশ্নটি যেটা ছিল বাংলাদেশ ব্যাংকের কথা, উনি রাইটলি বলেছেন যে এক্স্যাক্টলি সরাসরি ভাবে কি রেগুলেশন চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাবে না, কিন্তু মানে ঋণ প্রবাহ বেড়েছে দেখে আমদানি বেড়েছে এটা তো হয় না। মানে আমদানি করার প্রয়োজন হয়েছে, সেটার জন্য আমরা ঋণ নিই, হ্যাঁ, ঝাট্টার টাকা অর্থ ঋণ নিয়ে আমরা আমদানি করতে চাই। এবং সেই ক্ষেত্রে এখন এটা এমন যন্ত্রপাতি নয়, আমরা যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে যেটা আমার প্রোডাকশন বাড়ানোর জন্যই আমাকে এটা এই যন্ত্রপাতিগুলো আনতে হবে। যদি আজকে আমার ব্যবসা বাড়ানোর প্রয়োজন হয় এবং আমি ঋণ পাচ্ছি না বলে আমি ব্যবসাটা বন্ধ থাকে বা বাড়ানোটা স্থগিত থাকে, তাহলে আমরা বলতে পারি যে রেগুলেশন যখন ইজি হয়েছে আমি এমন যন্ত্রপাতি আনছি যেটা দিয়ে আমার ব্যবসার প্রোডাকশন বাড়াচ্ছি। কিন্তু যে যন্ত্রপাতিগুলো আনছি সেগুলো কিন্তু অ্যালায়েন্স অ্যাকর্ডের চাপেই বলি বা আমাদের নিজেদেরই কমপ্লায়েন্সের কারণে বলি এটা আমাদের আনতে হবে। ফলে সেই জন্য আমি ঋণ নিতাম, এটা আমার রেগুলেশন ঠিক ভালো হোক বা না হোক, কারণ এটা আমাকে করতেই হবে। কাজেই রেগুলেশনে পরিবর্তন হয়েছে কিনা এটা ঠিক স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যে আমাদের কিন্তু গত কয়েক মাসে আমরা যদি দেখি যে সঞ্চয়ের উপরে যে ইন্টারেস্ট দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে ঋণের উপরে যে ইন্টারেস্ট সেটা কিন্তু কমেছে, ইন জেনারেল আমাদের দেশে এটা কমেছে। এবং আসলে আমরা সুদটাকে, ঋণের সুদটাকে একটা বড় নিয়ামক হিসেবে দেখা হয় যে আমরা কতখানি ব্যবসায়ীরা ঋণ নেবেন কি না নেবেন, সেই হিসেবে বলা যায় যে যেহেতু সুদের হার অ্যাটলিস্ট কাগজে কলমে কমানো হয়েছে, ইফেক্টিভলি কতটা হয় সেটা জানি না। ব্যবসায়ীরা অনেক রকম বলেন যে না, এর ভেতরে অনেক রকম খরচাপাতি থাকে, তারপরেও ইন জেনারেল কিন্তু সুদের হার কমেছে। সেই বিবেচনায় বলা যায় যে ঋণ গ্রহণটা হয়তো এখন একটু সহজ, কিন্তু ঋণ বাড়ছে বলে আমদানি বাড়ছে এটা আসলে এটা এই ক্ষেত্রে হয়তো অতটা মানে সরাসরি লিঙ্কটা করা যাবে। সেটাই। জনাব ইফতেখার, আপনার কি মনে হয় যে সুদের হারের কথা বলছিলেন ডক্টর নাজির আহমেদ, যে সুদের হার কি এখনো সহনীয় পর্যায়ে আছে কিনা ব্যবসায়ীদের জন্য? আসলে আপা যেটা বলছেন সেটা সঠিক, যে ঋণ প্রবাহ বাড়লেই আমি ঋণ নেব তা না, আমার প্রয়োজনই আমি ঋণ নেব। এক্স্যাক্টলি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের যেই রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্টে ব্যবসা করা খুবই কঠিন। আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, সেখানে ইন্ডাস্ট্রিতে রেট অফ ইন্টারেস্ট হলো 6%। তাহলে আপনি যেখানে পার্শ্ববর্তী দেশের সঙ্গে প্রতিযোগিতা করবেন, তার যদি 6% হয়, আমি যেভাবেই ঋণ নেই এখন ওটা 12%-এর নিচে আসে নাই। যদিও আমাদের ল্যান্ডিং রেট 9% এসছে, কিন্তু এখনো 12%, স্প্রেড এখনো 3%। পৃথিবীর কোথাও স্প্রেড 3% নাই। এর আগে তো আমরা শুনতাম বলা হতো যে 5% স্প্রেড ছিল। সেই হিসাবে কারণও আছে, সেটা আমি বলতে চাচ্ছি না এখানে, কারণ সেটার অনেকগুলো কারণ আছে যেগুলো বলা যায় না। এমন জিনিস আছে যেগুলো বলাই যায় না। যেমন ধরেন বাংলাদেশের 30 জন লোককে হঠাৎ করে বলা হলো যে তোমরা 500 কোটি টাকা যারা নিয়েছো তারা কালকেই রেগুলারাইজ করে নিতে পারছো।
এবং তারা এটা করেও নিয়েছে। তো এই যে অবস্থা, সেই অবস্থায় তো আপনি কোনোদিনই কোনো সঠিক অবস্থা আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, জনাব ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি মূলধনী যন্ত্রপাতির বৃদ্ধি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাইং হাউস অ্যাসোসিয়েশন সভাপতি কাজী ইফতেখার হোসেন এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একবার। ডক্টর আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে ব্যবসায়ীদের যদি সুদের হার মানে যৌক্তিক পর্যায়ে না আসে, তাহলে আসলে ব্যবসায়ীদের উদ্যোক্তাদের ব্যবসা করা কঠিন হয়ে যায়। কারণ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের বড় একটা বিষয় হচ্ছে যে সুদের হার কেমন, সেই জায়গাটা আসলে আপনি বলতেন। এখন যৌক্তিক সুদের হারে তো উনি যেমন বললেন পাশের দেশে বা অন্য দেশে 6%, এখন আমার দেশে ওনারা ইফেক্টিভলি 12%। বিষয়টা হচ্ছে যে সুদের হার আমরা যেটা ব্যবসায়ীদের কাছে শুনি বা আমাদের কাছে যেটা যখন 15-16% ছিল, তখন তারা বলেছিলেন যে এটা বেশি, এবং এখন যখন 12% মোটামুটি বলা হচ্ছে, সেইখানেও কিন্তু এখন বেশি। তো এটা 1 ডিজিটে নামিয়ে আনার কথা বলা হয়। কিন্তু আমরা যদি ইভেন এসএমই লোনের ক্ষেত্রে দেখি, যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, যাদের জন্য একটা স্পেশাল রিফাইন্যান্সিং স্কিম করে আরো বেশ 10 বছর আগে তখন বলে দেওয়া হলো যে একটা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট তারা পাবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু সিঙ্গেল ডিজিটে থাকে না, এর ভেতরে অনেক রকম চার্জ, অনেক কিছু ঢুকে। তারাও কিন্তু তখন বলতেন যে আমার এসএমই লোন, যেটা সরকার মানে 5% যে রিফাইন্যান্সিং লোনটা নিয়ে, সেটা কেন 9%-এর মধ্যে দিতে পারবে না, দেখেন সেটা কিন্তু তখন তারা সার্ভিস চার্জ, রিস্ক যে প্রিমিয়াম, এগুলো নানান কিছু যোগ দিয়ে সেটা কিন্তু 2 ঘরের উপরে 13-14-15% পর্যন্তই দিয়ে যাচ্ছে। এখন যৌক্তিক সুদের হারের সাথে ভেরি মাছ যেটা রিলেটেড, সেটা হচ্ছে যে আদার যে চার্জগুলো ওনার কাছে হয়তো এই 12%, উনি বলছেন যে 12%-এর মতো, তার মানে হচ্ছে যে ফর্মালি হয়তো এর চেয়ে কম লেখা আছে, কিন্তু এর মধ্যে আরো অনেক চার্জ, অনেক কিছু যুক্ত হয়ে যায়, যেটার কারণে হয়তো সময়ের ব্যাপারটা একটা বড় ব্যাপার, ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ইস্যু। কারণ আমি যে সময়ের মধ্যে লোন নিয়ে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি, সেই সময়ের মধ্যে যদি আমি আদার্স কানেকশন এবং ইনফ্রাস্ট্রাকচার না পাই, তাহলে কিন্তু আমার খরচটা অনেক বেড়ে যাচ্ছে, এবং তখন ইফেক্টিভ সুদের হার কিন্তু অনেক বেশি হয়। কাজে আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা নমিনাল যে সুদের হার কমানোর কথা বলছি, এটা যতখানি না আছে, যতটুকু কমেছে, সেইটার সাথে যদি আমরা এই অন্য ফ্যাক্টরগুলোকে না পাই, তাহলে আসলে এই সুদের হারটা ব্যবসায়ীদেরকে খুব একটা সাহায্য করবে না। জি, ধন্যবাদ। জনাব ইফতেখার, আপনার কি মনে হয় যে এখন অনেক উদ্যোক্তা যারা দেশের বাইরে থেকে ঋণ নিচ্ছেন, বৈদেশিক মুদ্রায় লোন নিচ্ছেন, এবং এর ফলে হয়তো অনেকেই বলছেন যে দেশি যে ব্যাংকগুলো আছে, যারা তাদের অলস অর্থ যেটা আছে সেটা আরও জমবে এবং তারা আসলে এক ধরনের চাপের মুখে পড়বে। আপনি দেশি উদ্যোক্তাদের বিদেশ থেকে যে ঋণ নেবার যে নতুন আগ্রহ দেখা যাচ্ছে, সেটাকে আপনি কীভাবে দেখছেন? সেটা ধরেন আমাদের দেশের জন্য ভালো। আমি মনে করি যে বাইরের থেকে যদি আমরা টাকা আনতে পারি, শেষ আনার জন্য যদি আমার ক্যাপাবিলিটি থাকে, সেটার অনেক কারুকার্য আছে সেটা করার জন্য। এমনি বাইরের থেকে আপনি টাকা আনতে পারবেন না। আমাদের দেশে 2-1টা কোম্পানি এনেছে, এবং যেটা এনেছে তারা বিভিন্নভাবে সেটা মিসইউজ হয়েছে, তারও কিন্তু হিস্ট্রি এসছে। আমাদের দেশে বাইরের থেকে টাকা আনার জন্য যেই প্রসেসটা দরকার, সেটা আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। বাইরের দেশে ধরেন আমরা যেভাবে ব্যাংকিং করি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এইভাবে বাইরের দেশে হয় না। বাইরের দেশে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফ্যাক্টরিংয়ের মাধ্যমে হয়, সেটা অন্যরকমভাবে সিস্টেম। আমাদের দেশে যেভাবে ব্যাংকিং গতানুগতিক ব্যাংকিং হয়, সেই গতানুগতিক ব্যাংকিং কিন্তু বাইরের দেশে এভাবে হয় না। এবং আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের দেশে বাংলাদেশের ধরেন আপনার লিস্টিং কোম্পানি বলতে কোনো জিনিস নাই বললেই চলে। বাইরের দেশে টাকা আপনি যতক্ষণ পর্যন্ত পাবলিক মানি না এনে ব্যবসা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো ব্যবসায়ী হতে পারবেন না। আমাদের দেশে সেই জিনিসটা গড়ে উঠছে না। কেন গড়ে উঠছে না সেটা আমি জানি না, কারণ আমরা কালচারালি হয়তো সেইভাবে আগাচ্ছি না, এটা একটা জিনিস। আর আপা যেটা বললেন যে আমাদের দেশে বাইরের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, আপনি যদি দেখেন আমরা ঢাকা থেকে চিটাগং যেই ট্রাক পাঠাই, তার ভাড়া 40,000 টাকা।
সেটা যেখানে হওয়ার কথা ছিল 15,000 টাকা, সেটা বেড়ে যাচ্ছে আমার অনেক বেশি। এই ধরনের সমস্যা আছেই, গ্যাস সেক্টরের সমস্যা আছে, আমাদের ইলেকট্রিসিটির সমস্যা আছে। এইসব সমস্যাগুলোকে কাটাতে হবে। আপনাকে যদি লো ইন্টারেস্টে টাকাও দেওয়া হয়, আপনি যদি এই সমস্যাগুলো শেষ না হয়, তাহলে কিন্তু আপনি কিছুতেই আগাতে পারবেন না। আচ্ছা। পাশাপাশি আরো যে সমস্যাটা, আমরা সবাই বলতেছি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াও, তার জন্য কিন্তু আমরা কোনো ইনস্টিটিউট করতেছি না। কোনো 32 বছর আমাদের দেশে আজ পর্যন্ত কোনো ইনস্টিটিউট হয় নাই মেয়েটাকে কিভাবে শিক্ষা দেওয়া হবে, তার কোনো কিছু নাই। আমি আপনাকে আমার ব্যক্তিগত জীবনের জিনিস বলি। আই ওয়াজ ইন ইস্তাম্বুল ইউনিভার্সিটি টু সি দেয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সেখানে আমি যেটা দেখেছি, যেভাবে তাদেরকে কাজ শেখানো হয়, তারপরে সেইভাবে ছেলেটা যেখান থেকে বেরিয়ে আসে, তার দ্বারা যে প্রোডাক্টিভিটি হবে, আমাদের দেশে এটা সম্ভব না, কারণ আমরা সেইভাবে কাজ করছি না। আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে প্রপারলি। আপনি বাইরের ব্যাংক থেকে নেয়ার কথা বলছিলেন, দুই রকমের। আমরা একটা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু লম্বা এফডিআই এবং সরাসরি লং টার্ম ইনভেস্টমেন্ট। কিন্তু যেটা আমরা বিদেশি ব্যাংক থেকে যেটা ঋণ নিচ্ছেন ব্যবসায়ীরা, সেটা হচ্ছে মূলত ট্রেড ফাইন্যান্সিং, শর্ট টার্ম ফাইন্যান্সিং মূলত। এবং সেখানে যেটা হচ্ছে, ওটা কিন্তু অনেক কম সুদে পাওয়া যাচ্ছে কম্পেয়ার টু লোকাল ব্যাংক থেকে নিতে গেলে যে হ্যাসেলটা হয় এবং যে সুদের হার তার থেকে। কিন্তু যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন যে সবার কিন্তু সেই অ্যাক্সেস থাকে না। এটা আপনার স্কিল লাগে ওই ব্যাংকগুলোর যেসব শর্ত ফর্ম ফিল আপ করে পূরণ করে টাকাটা নেওয়া। তবে একটা আপাত দৃষ্টিতে এটা ওনারা পজিটিভলি দেখছেন যে টাকাগুলো আসছে ভিতরে, এসে ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে টাকাগুলো কিন্তু একটা সময়ের পরে ফেরত দিতে হবে সুদ সহ, কারণ এটা ধার বিদেশি ব্যাংকের কাছ থেকে, তখন ডলারে ফেরত দিতে হবে। সেই জায়গায় আসলে এখন থেকে যদি আমরা খুব সচেতন না হই, বিশেষ করে আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, যে আমাদের কি পরিমাণ টাকা ঋণ আসছে ট্রেড ফাইন্যান্স হিসেবে, এবং সেটা আগামী 2 বছর পরে কিভাবে কত টাকা পরিমাণ ঋণ ফেরত দেওয়ার প্রয়োজন হবে, আমাদের এনাফ রিজার্ভ আছে, সেটা নিয়ে আমরা অনেক নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু এটার কিন্তু একটা প্রভাব পড়বে যখন ডলারে আপনি ফেরত পাঠান, সেটা এক্সচেঞ্জ রেটের মধ্যে, এবং অবশ্যই ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়বে। কাজেই লোনগুলো আসছে যখন, তখনই আমাদের সচেতন হওয়া উচিত যে কি পরিমাণ আসছে, এবং সেটা ফেরত দেওয়ার সময় আগামী বছর বা 2 বছর পরে আবার কি পরিমাণ ডলারের চাহিদা হবে যেটা দেশের বাইরে চলে যায়, এবং সেটার ইম্প্যাক্ট কি হবে ইকোনমিতে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা এখন না থাকলে, যে হঠাৎ করে যখন রিপেমেন্ট শুরু হবে, তখন কিন্তু ইকোনমির একটা কি যেটা বলা যায় যে একটা ভারসাম্যহীনতা বা এই ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়তেও পারে। সেটা নিশ্চয়ই হয়তো বাংলাদেশ ব্যাংক ভেবে দেখবে, আমরা সেটা আশা করি। জনাব থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যখন আমরা বলছি যে বাংলাদেশের বিনিয়োগের বা ইনভেস্টমেন্টের কি কি বাধা, আমরা বলছিলাম যে সুদের হার একটি বড় বিষয়, আমরা বলছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো খুবই খারাপ। যদি তাই হয়, অবকাঠামো যদি আমাদের খারাপ হয়, এখানে একটা ক্রাইসিস আছে। ক্রাইসিস থাকা মানে এখানে একটা সুযোগ আছে। তো এখানে কেন আসলে দেশি বা বিদেশি বিনিয়োগ আসছে না? আমি যদি বলি রাস্তাঘাটের কথা, আমি যদি বলি বিদ্যুৎ খাতের কথা বলি, কেন এখানে আসলে বিনিয়োগ আসছে না? আপনাকে তো যে কোনো বিনিয়োগ আনার জন্য আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার ইনভেস্টমেন্ট বোর্ডে যদি আপনি যান, সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইনভেস্ট করার জন্য আপনার পরিস্থিতি আছে কিনা। আপনি আমাকে একদিন ইনভেস্টমেন্ট বোর্ডের লোকের সঙ্গে এখানে বসিয়েছিলেন, আমি এসেছিলাম, আমি আপনাকে বলেছি যে বাইরের দেশে ইনভেস্ট করাটা কত ইজি। আপনি জানেন যে 29টা বাধা পার করে আপনাকে একটা ইন্ডাস্ট্রি করতে হয় এখানে, এবং সেগুলো আমরা লিখিতভাবেও বলেছি যে এই জিনিসগুলো করতে হয় আমাদেরকে। এই যে বাধাগুলো, সেগুলো যদি আপনি সিঙ্ক্রোনাইজ না করতে পারেন, সেগুলোকে যদি ছোট না করতে পারেন, আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে আমি কেন আসবো? আমার টাকা নিয়ে আমি কেন বিপদে পড়তে আসবো আপনার কাছে? সেটাও তো দেখার বিষয়। সেটাই আমি যেটা বলতে চাই যে একদম আমাদের এখানে ইনভেস্টমেন্ট মানে আমরা যদি একেবারেই বলি কিছুই হচ্ছে না, সেটা হয়তো ঠিক না, হচ্ছে। কিন্তু যেটার ব্যাপারটা হচ্ছে যে যতখানি প্রয়োজন ততখানি হচ্ছে না, এবং যেটা আমার ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটার রক্ষণাবেক্ষণটা প্রপারলি হচ্ছে না। আমি এক জায়গায় রাস্তা করছি, আরেক জায়গায় হয়তো রাস্তা ভাঙছে। সরি, উনি অ্যাড করতে চাচ্ছেন। আমি বলতেছি, আই ওয়াজ ইন ইথিওপিয়া। আপনি জানেন ইথিওপিয়ার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, সেখানে 38টা 5 স্টার হোটেল হতে যাচ্ছে। তাহলে সেখানে কিভাবে হচ্ছে? নিশ্চয়ই আসলে সেইভাবেই ব্যবস্থা করা হচ্ছে, নীতিগত সহায়তা রয়েছে। আপনাকে সবচেয়ে প্রথম যে জিনিসটা বলা উচিত, সেটা হলো আমাদের নীতিগত জিনিসগুলো যদি ঠিক না হয়, পলিসি ঠিক না থাকলে আসলে এটা ঠিক হবে না। কোনো কেউই ইনভেস্টমেন্ট করতে পারে না। আমি আমার নিজের ইনভেস্টমেন্টও করতে পারবো না। পলিসির মধ্যে পলিসির মানে ইমপ্লিকেশন এবং পলিসির যে বাস্তবায়ন, সেটা আসলে পলিসি অনেক আছে, ভালো পলিসি আছে, কিন্তু কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে চাই, ভবিষ্যতে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।